নোয়াখালীর বন্যা পরিস্থিতি বলতে গেলে পুরো নোয়াখালীতেই অবর্ণনীয় দুর্ভোগে পোয়াচ্ছেন বানভাসী মানুষ। তাদের অবস্থা এত শোচনীয় যে দুর্গম এলাকায় রয়েছে সেখানে এখন পর্যন্ত প্রায় ত্রাণ তৎপরতা পড়ছে না। একেবারে গ্রামান্তরে যারা আছেন, যে আশ্রয়কেন্দ্রগুলো আছেন, সেগুলোর অবস্থা আরো ভয়াবহ। কারণ গলা পরিমাণ পানি ডিঙিয়ে কেউ চাচ্ছেন না ওখানে ত্রাণ পৌঁছাতে। যেটুকু তারা পাচ্ছেন সেগুলো দিয়ে তারা জীবনযাপন করছেন। আমি যদি এলাকার একজন স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই, কি অবস্থা এই যে সেনবাগের ৮ নং বিজবাড়ি ইউনিয়নের এই যে আলিম মাদ্রাসাকে একটা আশ্রয় কেন্দ্র, সেখানের কি অবস্থা আমরা একটু জানতে চাইবো। এ পর্যন্ত এখানে কোনো ত্রাণপত্রতা এসেছে কি? এই পর্যন্ত এখানে কোনো ত্রাণপত্র আসে নাই। ঢাকা থেকে একটা লোক আসে, মাত্র 30টা প্যাকেট দিয়ে চলে গেছে। আর আজ পর্যন্ত 5 দিনে আমার এখানে কোনো ত্রাণ আসে নাই। আমরা এখানে কোনো রকমে জীবনযাপন করতেছি। আমার বাড়ি এবং আমার আশপাশের কিছু অর্থ জোগাড় করি। আমরা এখানে শুধু খিচুড়ি আর সকালবেলার বিস্কিট পরোটা দিয়ে মানুষের জীবিকা নির্বাহ করতেছি, শুধু জীবনটা বাঁচাইতেছি। এছাড়া আমার কাছে আর কোনো ইয়ে নেই। আমার আর্থিক সংকট আছে। আর আমার এলাকাতে আজ পর্যন্ত এখানে আমার আশপাশে প্রায় 1 কিলোমিটার কোনো ত্রাণ কেউ পাইছে বলে আমার কাছে এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই। কতজন পরিবার আছে, কতজন সদস্য আছে, আর আশপাশের কি অবস্থা পানির? আমার এখানে টোটাল আমার রেজিস্টার মতে আমার কাছে, আমি রেজিস্টার মেনটেন করে চলতেছি। আমার এখানে প্রায় 39-40টা ফ্যামিলি আছে, আজকেও আছে, এগুলো আজকে রেজিস্টার হয় নাই। আমার এখানে টোটাল এই যাবৎকালে 220 জন আমার এখানেই আছে। আমি এই 220 জনের সকালের বিস্কিট অথবা পরোটা, দুপুরে খিচুড়ি, রাত্রেও খিচুড়ি দিয়ে কোনো রকমের জীবনযাপন করতেছি। এই টাকাটা আমি আমার এলাকা এবং আমার এই বাড়ির পক্ষ থেকে আমি জোগাড় করি, খরচটা করতেছি। আর এখানে আমার কাছে কোনো পর্যাপ্ত পরিমাণ খাওয়া নেই, আমার খাওয়ার অভাব। আমাকে যদি কেউ খাওয়া দিয়ে সহযোগিতা করে তাহলে আমি উপকৃত হবো, আমার এখানকার বানবাসী মানুষ উপকৃত হবে। আর আমার আশপাশে শুধু হাহাকার। আমি এখানে কন্ট্রোল করতে কষ্ট, আমার কাছে সবাই ছুটে আসে, কিন্তু আমি বাইরে একটা প্যাকেট আজ পর্যন্ত কাউকে দিতে পারি না। আজকে 5 দিন আমি এখানে এখানেই কোনো রকমের কষ্ট করে চালাইতেছি। সেনবাগের বীজবাগের এই যে বীজবাগ আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্রের এই অবস্থা, আরো দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেইগুলোর আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা আপনি বুঝতে পারছেন। এভাবেই যারা দুর্গম একেবারে ভিতরে যারা যে আশ্রয় কেন্দ্র রয়েছে, যারা এখনো উদ্ধার করতে পারেনি, যাদেরকে যারা একতলা অথবা 2তলা ছাদে আছেন, তারা আছেন আরো বিপদে। গত 1 সপ্তাহ লোক আমাদের রান্না ভাই কিছু নাই, যে কষ্টে আছি আমাদের কষ্টের কথা বলা যায় না। আমরা বিস্কুট খাই গিয়ে, মরিচ খাই গিয়ে খাই করে আমরা তুমি রক্ষা করছি। আমাদের বাল বাচ্চার খুব কষ্ট দেখলে বাতাল লাগ, কত কান্দা কান্দের খিদি বাতাল লাড়কি নাই, চুলে নাই, কিছু না, আমরা কিছু খাইতে পারি না। আমাদের কত কষ্টের রোগ মরি গিয়ে আপনার কিছু ট্যাবলেট দেয়, স্যালাইন দেয়, কিছু খাই। আমরা কোনো মতো জীবন যাপন রক্ষা করতে আসি। আমি খুব কষ্টে গাছের পাতা জ্বরের 1 গোটা পানি আমাদের মাম পানি খেয়ে মাম পানি আমাদের রানীদের কিছুগুলো মাম পানি খেয়ে অনেক মানুষের আগে বিষাক্ত পানি আমরা খেয়ে না। এখানে তো সব বিষাক্ত পানি। আমরা আল্লাহ কিভাবে আমাদের এই বাচ্চা কাচ্চা চান না, যে কদিন বাচ্চার লেভেল কি ছিলেন না, মুড়ি খাইতাম না, আমাদের বাদ দেন কইয়ের ভাত কিভাবে খাইবি? আমাদের লাড়কি আছে না, গ্যাস আছে, কি আছে, আমরা কিভাবে জীবন যাপন করি? আল্লাহ আমাদের বহুত কষ্টের ভিতরে রাখছে। আমাদের উপর কি আল্লাহ এত বড় মহামারী বিপদ দিছে, আল্লাহ বরাবর রব্বিল আলামিন কেউ জানে না। আল্লাহ আমরা কিভাবে রয়েছি, কি কষ্টে রয়েছি। আপনার বাড়ি ঘর, আপনার গাড়ি টাড়ি সব ডুবি, আপনার গেছি বাড়ি নোয়াইগা বাড়ি করছি। আপনার একটা গাড়ি আছিল, ট্রাক্টর, আপনার কোনো মতে চালাই, এ বুড়ায় চালাই কোনো মতে খাই। ডাক্তার বাক্তার সব ডুবি, আমাদের জীবনটা সব আমাদের বরবাদ। এমনি ডাকাইতে করেন আপনার বন্ধাই দিচ্ছে আমাদের, রাইলে আমাদের ঘুম নেই। ওখান থেকে ফায়ার করে, ওখান থেকে তারা বস স্পিকার আই, যারা মনে করেন আশ্রয় কেন্দ্র রয়েছে তারা সব টাকা পয়সা লেগে আসে। সবারে গিললে আমরা কিছু পাবো, মোবাইল পাবো, টাকা পাবো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পানির অত্যধিক চাপ এবং দীর্ঘদিনের চাপ থাকার কারণে সেটা ভেঙে গেছে। কারণ বিগত বছর পর্যন্ত আমি এলাকার লোকজনের সাথে কথা বললাম, এখানে তারা ভাটার সময় যে হাইটটা থাকে, দিকে হেড ডিফারেন্স থাকে, 5 ফিটের বেশি হতো না, যারা এলাকার লোকজন এখন বললো। আর হয়রাস গত কয়েকদিনে যাবৎ প্রায় 15 ফিট ছিল। এটা সেই একটা ফ্যাক্টর হতে পারে। আমি এই জন্য হতে পারে বলতেছি, এটা ইনভেস্টিগেশন ডিটেল না করা পর্যন্ত এটা ডিটেল বলা যাবে না। আমাকে তাৎক্ষণিকভাবে বোর্ড থেকে আসতে বলা হয়েছে, আমি আসছি এটার কি অবস্থা দেখার জন্য। আর ক্ষয়ক্ষতির ব্যাপারটা তো আপনারা যারা এলাকার লোকজন আছেন তারা আমার চেয়ে অবশ্যই ভালো জানবে। এটা খুবই একটা জরুরি স্ট্রাকচার ছিল। এখন দীর্ঘ এলাকা লবণ পানিতে প্লাবিত থাকবে।
আর লবণ পানিতে পানি থাকলে যে ফসল দীর্ঘদিন মানুষ ফসলের সুযোগ সুবিধা পেয়ে আসতে সেটা থেকে বঞ্চিত হবে। আর আমাদের এখন যেটা চিন্তা ভাবনা কি করা যায় সেটা আমরা চিন্তা ভাবনার পর্যায়ে আছি। তবে আমার মনে হয় ইনিশিয়ালি যাতে এই চড়াটা আরো চড়া না হয় সেটা ব্যাপারে আমি সুপারিশ করব, যাতে এটা আর না বাড়ে। তারপরে অবশ্যই এখানে প্রকল্প নেওয়ার উচিত এবং সেজন্য আমার তরফ থেকে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এটার জন্য আমি ওইভাবে রিপোর্টটা দিব। কি হবে মানে এই যে পানি বন্ধ করার কোনো পানি বন্ধ করার জন্য এখানে অবশ্যই একটা স্ট্রাকচার লাগবে। স্ট্রাকচার করতে গেলে ধরেন এই জায়গায় তো আর করা যাবে না, সেটা একটা নতুন সাইট সিলেকশন করতে হবে এবং সাইট সিলেকশন করে সেখানে স্ট্রাকচার করে এটাকে আবার ক্লোজ করতে হবে। এটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার, কারণ সেই কোনো জিনিসই স্টাডি করে ঠিক মতো না করলে সেটা আবার সমস্যা হতে পারে। আমাদের এই সুইচ গেটটা দেবে দেওয়ার কারণে এখানে নদীর যে নোনা পানি সমুদ্রের জোয়ারের টাইমে আমাদের এখানে উঠবে, উঠার পরে আমাদের এই নদীটা আবার ভাঙবে এবং এটা আমাদের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা পর্যন্ত এটাতে ক্ষয়ক্ষতি হবে। মানুষের বাড়িঘর থেকে আরম্ভ করে জায়গা জমি এবং বিশেষ করে এই অঞ্চলে এই সুইচ গেট হওয়ার পরে মানুষের রবি শস্য ধান, বিশেষ করে তরমুজ, মশার ডাল, মানে মরিচ, সহজে মানুষের এখানে অন্তত আমার ধারণা প্রায় 10 লক্ষর উপরে মানুষ এখানে তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবং এখানে জনপদ গড়ে উঠেছে এখানে। তো এখন তো এটা যদি দ্রুত যদি এটার ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এখানের মানুষের এটা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ কষ্ট করবে লক্ষ লক্ষ, জোয়ারের পানি, নদী, জায়গা জমি ভেঙে দেওয়া, সর্বক্ষেত্রে অর্থনৈতিক ব্যবহার এলাকার মানুষ আবার অনেক পিছিয়ে পড়বে। ভাঙ্গা রোধ করার জন্য এখানে 1500 মিটার জিও ব্যাগ এবং রেডিমেড যে ব্লক আছে এখানে অনেকগুলা, এগুলা দিয়ে এটা রক্ষা করতে হবে এবং খুব দ্রুত 1 বছরের ভিতরে এখানে বিকল্প আরেকটা রেগুলেটর নির্মাণ করলে আমাদের এই 3 জেলার মানুষ এই সাগরের এবং এই নদীর নোনা পানি থেকে রক্ষা পাবে, নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে, ঘরবাড়ি রক্ষা হবে। তাহলে এটা নির্মাণ ত্রুটি ছাড়া তো এটা ভেঙে যাওয়ার কোনো কথা নয়। তার কারণ হলো এটা তো বেশি দিন হয় নাই, অল্প 8-10 বছরের ভিতরে এরকম একটা স্ট্রাকচার ভেঙে যাওয়া মানে এটা আপনি একেবারে নিশ্চিত থাকেন যে নির্মাণ ত্রুটি। কারণ এদিকে নদী ওইদিকে দূরে আছে, তাহলে এটা আমরা ওইদিকে আরেকটা নেপসুনের একটা রেগুলেটর দেখছি যে এটা নদী ভেঙে নদী রেগুলেটরের ভিতরে ঢুকে যাওয়ার পরেও 2-3 বছর এটা নদীর মাঝখানে দাঁড়ানো ছিল, অথচ এখানে মূল নদী ভিতরে থাকার পরেও এখানে এটা দেবে গেছে, ভেঙে গেছে, তার মানে নির্মাণ ত্রুটি। এটা একদম সহজ সাধারণ সবাই বুঝবে। আর আমাদের এখানে এই যে রেগুলার যতদিন আসিল ততদিন আমাদের এলাকার মানুষ অনেক ভালো ছিল, অনেক ইয়ে ছিল। এখনো মানুষের রেগুলার ভাঙার কারণে মানুষের সম্পূর্ণ বাড়ি ঘর জমিন সব ভাঙি যাইতেছে, মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। কিছু মানুষ আশ্রয়কেন্দ্র আছে, কিছু মানুষ বেড়ি বান্ধের উপরে ঘর দুয়ার দেখিয়ে আইসেন, আপনারা পড়ি রয়েছে, তারা কন্যা যাবে, অসহায় মানুষ। ওই কারণে আজকে মানুষের আর কোনো দিকের কোনো ইয়া নাই, সব মানুষ আপনার ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে গেছে। ভালো নেই পুরো নোয়াখালী, ভালো নেই পুরো নোয়াখালীর মানুষ, কারণ মরার উপর খাড়ার গা হিসেবে দাঁড়িয়েছে মুজাফুর সুইচ গেট ভেঙে। এলাকা মানুষের প্রত্যাশা দ্রুত যেন এই বাঁধ নির্মাণ করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, মুজাফুর, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।